ওয়ালাইকুম আসসালাম। কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। সবাইকে আমাকে ঠিকমতো শুনতে পাচ্ছেন এবং দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করবেন তো ভাইয়া যে সব কিছু ক্লিয়ার আছে কিনা, সব কিছু শোনা যাচ্ছে কিনা এবং দেখা যাচ্ছে কিনা। হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। আলহামদুলিল্লাহ ভালো আছি, আশা করি আপনারাও সবাই খুব ভালো আছেন। আমাকে কি সবাই শুনতে পাচ্ছেন ঠিকমতো এবং দেখতে পাচ্ছেন? একটু কমেন্ট করবেন তো ভাইয়া যে সবাই সব কিছু ঠিকমতো শুনতে এবং দেখতে পাচ্ছেন কিনা। একটু আমাকে কমেন্ট করে জানান ক্লিয়ার আছে সব কিছু। ওকে, ভেরি গুড ভাইয়া। আচ্ছা, ভেরি গুড। আচ্ছা, তো আমরা একটু পড়াশোনা শুরু করি। হ্যাঁ, আজকে আমাদের তৃতীয় ক্লাস। আজকে তো সবকিছু সবাইকে আসছে, কয়জন আসছে ক্লাসে? আমরা কিন্তু রাইট টাইমে ক্লাস শুরু করব, ঠিক আছে? আপনারা রাইট টাইমে উপস্থিত থাকবেন। অনলাইন ক্লাস আর অফলাইন ক্লাসের মধ্যে পার্থক্য কি জানেন? অফলাইন ক্লাসে মানে স্টুডেন্ট আগে আসে, টিচার আসে পরে। আর অনলাইন ক্লাসে টিচার আগে আসে, স্টুডেন্ট আসে পরে। এটাই পার্থক্য, তাছাড়া কোনো পার্থক্য আছে? নাই। আচ্ছা, তাহলে দেখি আমরা কিছু জিনিস পড়েছিলাম। সেটা হচ্ছে গতদিন আমাদের কিছু বডি অ্যান্ড অর্গানাইজেশন আছে। হ্যাঁ, এটা নিয়ে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, বডি অ্যান্ড অর্গানাইজেশন। ঠিক আছে, কিছু বডি অ্যান্ড অর্গানাইজেশন রিলেটেড কিছু পড়াশোনা আছে, এগুলো নিয়ে আমরা একটু আলোচনা করি। হ্যাঁ, দেখি। দেখেন একটা জিনিস, সেটা হচ্ছে আমরা এটার নাম শুনেছি, তাই শুনিনি? আইএফআরএস। আইএফআরএস এর নাম তো শুনেছি আমরা, নাই? আইএফআরএস এর নাম শুনেছি ভাইয়া? হ্যাঁ, আইএফআরএস এর নাম শুনেছি। এই যে আইএফআরএস টা আসলে কি? আইএফআরএস হচ্ছে, আমরা সবাই জানি আইএফআরএস মানে হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস, তাই না? এটা হচ্ছে ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। ওকে, রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। ওকে, আচ্ছা। এখন এই যে আইএফআরএস, হ্যাঁ, এই যে আইএফআরএস মানে হচ্ছে সাউন্ডের প্রবলেম। কেন সাউন্ড ঠিক আসছে না? কথা কম শোনা হচ্ছে। ওয়েট, একটু ওয়েট। আচ্ছা, সাউন্ড কি এখন ঠিক আছে? একটু বলেন তো, এখন কি সাউন্ড ঠিক আছে? আমাকে একটু বলেন তো ভাইয়া, এখন কি সাউন্ড ঠিক আছে? আমাকে একটু বলেন, এখন বলেন তো সাউন্ডে ঠিক আছে কিনা এখন? আচ্ছা, সাউন্ড কি এখন ঠিক আছে? একটু বলেন তো। আচ্ছা, এখন মনে হয় ঠিক আছে। আচ্ছা, এখন ঠিক আছে সাউন্ড? একটু বলেন তো। আচ্ছা আচ্ছা, একটা একটা কমেন্ট একজন করলেই হয়। হ্যাঁ, সবাইকে এক কমেন্ট করার দরকার নাই। একজন বলেছেন না সাউন্ড আসছে না, আমি তো বুঝতে পেরেছি, ব্যবস্থাও নিয়েছি। হ্যাঁ, তো এটা যদি বারবার যদি সবাই বলেন তাহলে কি লাভ হইলো? তাহলে দেখেন এই যে আইএফআরএস, তাই না? এই আইএফআরএস মানে কি জানেন? এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের জন্য এটা রচিত, কি বলেন তো? রচিত রচিত মান, হিসাব বিজ্ঞানের জন্য রচিত আন্তর্জাতিক মান। ঠিক আছে, ইন্টারন্যাশনাল ফাইন্যান্সিয়াল রিপোর্টিং স্ট্যান্ডার্ডস। এই স্ট্যান্ডার্ডস এর বাংলা হচ্ছে মান। স্ট্যান্ডার্ডস এর বাংলা কি? বাংলা হচ্ছে মান। অর্থাৎ বর্তমানে যে আমরা অ্যাকাউন্টিং অনুসরণ করি, বর্তমানে যে আমরা অ্যাকাউন্টিং করি, এই অ্যাকাউন্টিং গুলো কোন রুলকে ফলো করে, সেই রুলটার নামই হচ্ছে আইএফআরএস। ওকে, তাহলে এটা আন্তর্জাতিকভাবে হিসাব বিজ্ঞানের জন্য রচিত মান কোনটি যদি প্রশ্ন আসে, প্রশ্নগুলো সাউন্ড কেমন জানি। আচ্ছা আচ্ছা আচ্ছা, তো যেটা বলছিলাম, দেখেন এই টাইপের প্রশ্নগুলো নেট প্রবলেম হোক, ক্লাস শুরু হয়ে যাবে। হ্যাঁ, কমেন্ট করার দরকার নাই, আমি প্রথম দিনই ঘোষণা দিয়েছি যদি ক্লাস আটকে যায় কখনো 5 সেকেন্ডের মধ্যে ক্লাস শুরু হবে, কোনো কমেন্ট করার দরকার নাই। ওকে, আচ্ছা। তাহলে দেখেন এই টাইপের প্রশ্নগুলো সাধারণত ঢাকা ইউনিভার্সিটি টাইপ ইউনিভার্সিটি প্রশ্ন করে না। ঢাকা ইউনিভার্সিটি অনেক আগে প্রশ্ন করতে এগুলো ঢাকা ইউনিভার্সিটিতে আসে না। তাহলে এই প্রশ্নগুলো আসবে কোথায়? এই প্রশ্নগুলো আসবে রাজশাহী ইউনিভার্সিটি, জাহাঙ্গীরনগর ইউনিভার্সিটি, গুচ্ছ এবং আদার যে এখন এই যে কুমিল্লা, হাজী দানেশ, এগুলো ইউনিভার্সিটি আছে না, সাস্ট, ওগুলোর জন্য ভাইয়া এই জিনিসগুলো ইম্পর্টেন্ট। সে কারণে আমাদেরকে এগুলো একটু খুঁটিনাটি পড়াশোনা করা লাগবে। এখন আমার কথা হচ্ছে এই যে আইএফআরএস, ঠিক আছে, এই আইএফআরএস ইস্যু করে কে? একটা প্রতিষ্ঠান ইস্যু করে। আইএফআরএস ইস্যু করে কে বলেন তো? আইএফআরএস টা ইস্যু করে কে? কে বলতে পারে বলেন তো দেখি ভাইয়া? আইএফআরএস কে ইস্যু করে? আইএফআরএস তো একটা রচিত মান। তো এই যে আইএফআরএস টা ইস্যু করে কে, অর্থাৎ এই মানটা প্রণয়ন করে কে? কোন সংস্থা প্রণয়ন করে বলেন তো? কে বলতে পারে? এই আইএফআরএস টা প্রণয়ন করে কোন সংস্থা? কে বলতে পারে দেখি?
কেমন পড়াশোনা করেছি আমরা বলেন? এই আইএফআরএসটা প্রণয়ন করে কোন সংস্থা, কে বলতে পারে দেখি আমরা, দেখি তো কে প্রণয়ন করে। কই কোনো কমেন্ট নাই, কমেন্ট নাই কেন ভাইয়া বলেন তো? এই আইএফআরএস প্রণয়ন করে কোন সংস্থা বা ইস্যু করে কোন সংস্থা, কে বলতে পারে? আইসিএবি? আরে না, আইসিএবি কেন হবে রে ভাই, আইসিএবি তো বাংলাদেশি জিনিস। দেখেন আইএফআরএস ইস্যু করে হচ্ছে আইএএসবি, কে ভাইয়া? আইএএসবি, ঠিক আছে মনে থাকবে। আইএএসবি ইস্যু করে কে? আইএফআরএস কে ইস্যু করে আইএসবি। এটা মানে কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। হ্যাঁ ওকে ভাইয়া, আচ্ছা তাহলে আমাদের মনে থাকবে। আচ্ছা এখন দেখেন এই যে আইএফআরএস হচ্ছে আমরা বলবো নিউ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে নতুন বা আপডেটেড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে? আপডেটেড অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বা নিউ অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড হচ্ছে কি আমাদের হচ্ছে এই যে আইএফআরএস, ঠিক আছে? এখন ভাইয়া আইএফআরএস এর আগে আরেকটা অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছিল যেটা এখনো আমাদের চলমান, সেটা হচ্ছে আইএএস। কি ভাইয়া? আইএএস। এই আইএস মানে কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ওকে? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস, ঠিক আছে? তাহলে এই যে ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস যেটাকে আমরা বলছি আইএস, আইএসটা কি? আইএস হচ্ছে এটা হচ্ছে ওল্ড, এটা কি ভাইয়া? ওল্ড মানে পুরাতন, এটা হচ্ছে পুরাতন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, ঠিক আছে মনে থাকবে। পুরাতন অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এই আইএস কে আপডেট করে নতুন করে আইএফআরএস প্রণয়ন করা হচ্ছে। ধীরে ধীরে কি হচ্ছে? ধীরে ধীরে এই আইএস গুলো উঠে যাচ্ছে। হ্যাঁ আইএস এখনো সম্পূর্ণ উঠে যায়নি, অনেক আইএস এখনো আছে, তবে এই আইএস গুলোকে কি করা হচ্ছে ভাইয়া? আপডেট করা হচ্ছে, করে আইএফআরএস এ রূপান্তর করা হচ্ছে। তাহলে আমরা কি বুঝতে পেরেছি যে সারা বিশ্বব্যাপী আমরা এখন যেটা ফলো করছি সেটা হচ্ছে আইএফআরএস, হিসাব বিজ্ঞানের জন্য রচিত মান। এই হিসাব বিজ্ঞানের জন্য রচিত মান, এই মানটা রক্ষা করার দায়িত্ব কার? আইএএসবি নামক একটি প্রতিষ্ঠানের। আইএসবি মানে কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড। এখন আইএফআরএস এর পূর্বে যে অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড ছিল তার নাম হচ্ছে আইএএস। আইএস মানে কি? ইন্টারন্যাশনাল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড, এটা হচ্ছে আইএএস। এটাকে আমরা কি বলি? এটা হচ্ছে পুরাতন অ্যাকাউন্টিং এর স্ট্যান্ডার্ড। আমরা কি এ পর্যন্ত বুঝতে পেরেছি ভাইয়া? আমরা কি এ পর্যন্ত বুঝতে পেরেছি এই জিনিসগুলো সব? এই পর্যন্ত জিনিসগুলো কি আমাদের সবাই ক্লিয়ার ভাইয়া? যে আইএফআরএস কি, আইএফআরএস কে ইস্যু করে, আইএএস কি, এগুলো কি আমরা ক্লিয়ার এ পর্যন্ত সবাই? ফুল মিনিংটা কি আপনারা দেখেছেন গুচ্ছে। এই ফুল মিনিং থেকে এবার দুইটা প্রশ্ন আসছে, একটা না দুইটা প্রশ্ন আসছে। তাহলে এটা আমরা বুঝতে পেরেছি ভাইয়া। আচ্ছা এবার আসেন, এবার আমরা আরেকটা জিনিস দেখি, সেটা হচ্ছে জিএএপি গ্যাপ। এই গ্যাপটা কি? এই গ্যাপ মানে হচ্ছে ভাইয়া জেনারেলি, কি বলেছি? জেনারেলি অ্যাকসেপ্টেড অ্যাকাউন্টিং প্রিন্সিপালস। এই যে প্রিন্সিপালস মানে কি বলেন তো? প্রিন্সিপালস মানে হচ্ছে নীতিমালা, তাই না ভাইয়া? প্রিন্সিপালস মানে কি? প্রিন্সিপালস মানে হচ্ছে নীতিমালা, রাইট? এখন দেখেন এই যে যদি আপনাকে বলে সর্বজন গ্রাহ্য আন্তর্জাতিক, কি বলে? আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান, আন্তর্জাতিক হিসাব বিজ্ঞান নীতিমালা কোনটি? নীতিমালা কোনটি? তাহলে উত্তর হবে গ্যাপ। কি হবে? গ্যাপ হবে। আর নীতিমালা না বলে আপনাকে যদি বলতো মান কোনটি, হ্যাঁ আপনাকে যদি নীতিমালা না বলে আপনাকে যদি বলতো আন্তর্জাতিক হিসাব মান বা হিসাব বিজ্ঞানের যে মান, এই মান কোনটি, তাহলে কিন্তু উত্তর হতো আইএফআরএস। মান বললে আইএফআরএস। মান, মান মানে কি? স্ট্যান্ডার্ডস মানে মান। আর যদি বলে নীতিমালা, নীতিমালা মানে কি? এই যে প্রিন্সিপালস, প্রিন্সিপালস মানে নীতিমালা। এখন এই যে গ্যাপ, এই গ্যাপটা ইস্যু করে কে? আমরা কি জানি গ্যাপ ইস্যু করে কে? গ্যাপ ইস্যু করে কে? এটা মনে হয় আসছিল, তাই না? গ্যাপ ইস্যু করে হচ্ছে এফএএসবি। কে ভাইয়া? এফএএসবি, অর্থাৎ ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, তাই না ভাইয়া? এফএএসবি মানে কি? এফএএসবি মানে হচ্ছে ফাইনান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ডস বোর্ড, ওকে? স্ট্যান্ডার্ডস বোর্ড, ক্লিয়ার ভাইয়া? তাহলে
এফএএসবি ইস্যু করে কে ভাইয়া? এফএএসবি ইস্যু করে কি? এফএএসবি ইস্যু করে হচ্ছে গ্যাপ। এই গ্যাপটা শুধুমাত্র ইউএস অর্থাৎ ইউএসএ তে ফলো করা হয়, ঠিক আছে? এটাকে বলা হয় ইউএস গ্যাপ। ইউএসএ ফলো করা হয় কোনটা? অর্থাৎ ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। আমেরিকাতে ইস্যু করে কে? ফলো করা হয় কোনটা? গ্যাপ। আর সারা বিশ্বে কোনটা আমরা ফলো করি? সারা বিশ্বে আমরা ফলো করি আইএফআরএস। বোঝা গেছে? তাহলে এই যে যে আমাদের ইস্যু করছে, গ্যাপ ইস্যু করে কে? ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং স্ট্যান্ডার্ড বোর্ড, যার ফুল মিনিং আমরা দেখলাম, এটা হচ্ছে হিসাব বিজ্ঞানের জন্য রচিত নীতিমালা। আর যদি মান বলে তাহলে উত্তর হবে আইএফআরএস। ওকে, আচ্ছা এবারে আমরা বাংলাদেশ সম্পর্কে একটু পড়াশোনা করি। এই জায়গাতে কিছু আপডেট তথ্য আছে, ঠিক আছে? বাংলাদেশ সম্পর্কে আমরা একটু পড়াশোনা করি। বলেন তো, বাংলাদেশে হিসাব মান নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? কোন সংস্থা? অথবা হিসাব বিজ্ঞানের নীতিমালা প্রণয়ন করে কোন সংস্থা? কে বলতে পারে দেখি? বাংলাদেশে, আমি কি বলেছি? বাংলাদেশে হিসাবমান নিয়ন্ত্রণ করে অথবা প্রণয়ন করে কোন সংস্থা? বাংলাদেশে কোন প্রতিষ্ঠানটি অ্যাকাউন্টিং এর যে নীতিমালা, এই নীতিমালা প্রণয়নের দায়িত্ব আছে? কে বলতে পারে দেখি ভাইয়া? কে বলতে পারে দেখি? বাংলাদেশে কোন সংস্থা হিসাব বিজ্ঞানের জন্য রচিত যে মান সেটি নিয়ন্ত্রণ করে, হিসাব মান নিয়ন্ত্রণ করে কোন প্রতিষ্ঠান বাংলাদেশে? বলেন। হ্যাঁ, এই যে তাসনিম আক্তার, ভেরি গুড। এই তো, হ্যাঁ, এফআরসি। বাংলাদেশে যেটা করে সেটা হচ্ছে এফআরসি, মনে থাকবে। বাংলাদেশে যেটা করে সেটা এফআরসি। আগে কে ছিল? এফআরসি আসার আগে এটা বাংলাদেশে নিয়ন্ত্রণ করতে হচ্ছে আইসিএবি। কে ভাইয়া? আইসিএবি নিয়ন্ত্রণ করতো বাংলাদেশে। কখন? এটা পূর্বে। কিন্তু মনে রাখতে হবে, এই যে এফআরসি মানে কি? এফআরসি মানে হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। ওকে, এটা মনে রাখতে হবে, এটা আপডেট তথ্য ভাইয়া, ঠিক আছে? ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এখান থেকে একবার প্রশ্ন এসেছে। এই যে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল, এটা গঠিত হয়েছে কত সালে? এটি গঠিত হয়েছে 2015 সালে। কত সালে? 2015 সালে। আর 2015 সালে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং অ্যাক্ট অর্থাৎ এফআরসি অ্যাক্ট 2000 কত? এফআরসি অ্যাক্ট 2015 প্রণয়ন করার মাধ্যমে বাংলাদেশে যত অ্যাকাউন্টিং এর রচিত নীতিমালা বা মান, সেটা নিয়ন্ত্রণ করার দায়িত্ব দেওয়া হয়েছে কাকে? এফআরসি কে দেওয়া হয়েছে। ওকে, এখন যদি পরীক্ষায় প্রশ্ন আসে যে বাংলাদেশে হিসাব মান নিয়ন্ত্রণ করে কোন সংস্থা, অপশনে এফআরসি নাই। ওকে, অপশনে এফআরসি নাই, তখন আমরা উত্তর দিব আইসিএবি। অপশনে যদি এফআরসি থাকে তাহলে অবশ্যই উত্তর করতে হবে কাকে? অবশ্যই উত্তর করতে হবে এফআরসি কে। আমরা কি সবাই বুঝতে পেরেছি তাহলে এফআরসি কি? এফআরসি জিনিসটা কি আমরা বুঝতে পেরেছি ভাইয়া? এফআরসি এটা হচ্ছে একটা নিউ আপডেটেড তথ্য। হ্যাঁ, এটা অনেকে আমরা জানি না, উত্তর করে দিয়ে আসবো আইসিএবি, কিন্তু আইসিএবি হচ্ছে পুরাতন সংস্থা। ওকে, এখন অপশনে আইসিএবিও আছে, এফআরসিও আছে, অবশ্যই উত্তর নিব এফআরসি কে। অপশনে এফআরসি নাই, দেখা যাচ্ছে স্যার বিগত সালের প্রশ্ন থেকে প্রশ্ন করেছে, বিগত সালে এটা অনেকবার আসছে, স্যার বিগত সালের প্রশ্নের অনুরূপ প্রশ্ন করেছে। তো তখন তো এফআরসি নামে কোনো অপশনই ছিল না 2015 আগে। তখন আমাকে কি উত্তর নিতে হবে? তখন আমাকে উত্তর নিতে হবে আইসিএবি। আমি কি বোঝাতে পেরেছি সবাইকে ভাইয়া? তাহলে বাংলাদেশের ক্ষেত্রে যে হিসাব মান নিয়ন্ত্রণ করে কোন সংস্থা? বাংলাদেশের ক্ষেত্রে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। আপনাদের ইতিমধ্যে পরীক্ষায় একবার এসেছিল, সেটা হচ্ছে এফআরসি এর পূর্ণরূপ কি? এফআরসি এর পূর্ণরূপ হচ্ছে ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল। ফাইন্যান্সিয়াল রিপোর্টিং এর একটি আইন প্রণয়ন করা হয়েছে, সেটা 2015 সালের আইন। এই আইন দ্বারা ফাইন্যান্সিয়াল রিপোর্টিং কাউন্সিল বাংলাদেশে যত হিসাব মান অর্থাৎ অ্যাকাউন্টিং এর নিয়ন্ত্রণ সংস্থা হিসাবে কাজ করছে। ক্লিয়ার স্যার? আচ্ছা, এরপরে আসি। বাংলাদেশে দুইটা খুব বড় বড় ডিগ্রি আছে অ্যাকাউন্টিং এর, প্রফেশনাল ডিগ্রি। সেই দুইটা প্রফেশনাল ডিগ্রি হচ্ছে একটা সিএ ডিগ্রি, যেটাকে আমরা বলি চার্টার্ড অ্যাকাউন্টেন্ট। এই সিএ ডিগ্রি প্রদান করে হচ্ছে আইসিএবি। সিএ ডিগ্রি বাংলাদেশে কে প্রদান করে ভাইয়া? বাংলাদেশে সিএ ডিগ্রি প্রদান করে আইসিএবি। দেখেন, প্রথমেরটা আর শেষেরটা বাদ দিয়ে দিবেন, দেখবেন যে সিএ আছে। তাহলে খুব সুন্দর করে আমরা মনে রাখতে পারলাম। আরেকটা ডিগ্রি আছে, সেটা হচ্ছে সিএমএ। কি ভাইয়া? সিএমএ। তাহলে এই যে সিএমএ ডিগ্রি, এটা কে প্রদান করে? আইসিএমএবি। দেখেন, প্রথমটা আর শেষেরটা বাদ দেন, দেখেন মিডিলে সিএমএ থাকছে। তাহলে সিএমএ প্রদান করে কে? আইসিএমএবি। আর সিএ ডিগ্রি প্রদান করে কে? আইসিএবি। আমরা কি বুঝতে পেরেছি?
তাহলে এই দুইটা জিনিস আমরা একটু দেখে নিতে পারি, এখান থেকেও ভাইয়া পরীক্ষায় প্রশ্ন আসে। তাহলে বাংলাদেশের যত হিসাব বিজ্ঞানের নিয়ন্ত্রণ সংস্থা টংস্থা আমরা পড়ে ফেললাম। এর সাথে আপনাদেরকে আরেকটা কথা বলি, এটা হচ্ছে অ্যাকাউন্টিং এ মাঝে মাঝে দিতে পারে, আবার ম্যানেজমেন্টে সেটা বেশি আসে। সেটা হচ্ছে বাংলাদেশের যে মুদ্রা বাজার, বাংলাদেশে মুদ্রা বাজার, ঠিক আছে, বাংলাদেশে কি বাজার বলেছি, মুদ্রা বাজার, এটা খুব আসে। এবছরে মনে হয় কোন কোন ইউনিভার্সিটিতে আসছে, হ্যাঁ দেখেন ইউনিভার্সিটিতে আসছে, 2 দিন আগে ন্যাশনালের পরীক্ষা হলো, সেখানে আসছে মুদ্রা বাজার। হ্যাঁ, মুদ্রা বাজার মানে বুঝেন, মুদ্রা বাজার ভার্সাস পুঁজি বাজার, এটা কি বুঝেন? পুঁজি বাজার কি আর মুদ্রা বাজার কি, এটা কি বুঝেন ভাইয়া? বলেন তো, মুদ্রা বাজার আর পুঁজি বাজার মানে বুঝেন? কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং অ্যাকাউন্টেন্ট, সিএমএ মানে হচ্ছে কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্টেন্ট, আর সিএ মানে চার্টার্ড অ্যাকাউন্টেন্ট, ঠিক আছে। সিতে হচ্ছে কস্ট আর এমতে হচ্ছে ম্যানেজমেন্ট, এতে অ্যাকাউন্টেন্ট। তো এই যে দুইটা প্রশ্ন খুবই সহজ প্রশ্ন, কিন্তু আমরা ভুল করে আসি, বুঝতে পেরেছেন? তো এই জিনিসটা বুঝতে হবে, মুদ্রা বাজার, মুদ্রা বাজার আর পুঁজি বাজার, আমরা মনে করি মুদ্রাও যা পুঁজিও তা, কিন্তু বিষয়টা এমন না, ঠিক আছে। এই মুদ্রা বাজারের আরেকটা নাম হচ্ছে অর্থ বাজার, ঠিক আছে, মুদ্রা বাজার বা অর্থ বাজার। তাহলে এই মুদ্রা বাজার বা অর্থ বাজার এটা হচ্ছে টাকা পয়সার সাথে রিলেটেড, মানে ব্যাংকের সাথে রিলেটেড, ঠিক আছে। তাহলে মুদ্রা বাজার আর অর্থ বাজার নিয়ে কাজ করে কে? মুদ্রা বাজার আর অর্থ বাজার নিয়ে কাজ করে হচ্ছে ব্যাংক। কে কাজ করে? ব্যাংক কাজ করে, ঠিক আছে। তাহলে এখন বলেন, এই মুদ্রা বাজার বা অর্থ বাজার নিয়ন্ত্রণ করে কে? মুদ্রা বাজার বা অর্থ বাজার নিয়ন্ত্রণ করা মানে ব্যাংক। ব্যাংককে নিয়ন্ত্রণ করে কে? আমরা জানি বাংলাদেশে ব্যাংকগুলোকে নিয়ন্ত্রণ করে হচ্ছে বাংলাদেশ ব্যাংক। কে ভাইয়া? বাংলাদেশ ব্যাংক, মনে থাকবে। তাহলে আপনার যখন পরীক্ষায় প্রশ্ন আসবে, আপনার পরীক্ষা যখন প্রশ্ন আসবে যে ভাইয়া মুদ্রা বাজার বা অর্থ বাজার নিয়ন্ত্রণ করে কে, তাহলে বাংলাদেশ ব্যাংক। আর এই যে পুঁজি বাজার, পুঁজি বাজার আরেকটা নাম কি ভাইয়া? পুঁজি বাজারের আরেকটা নাম কি বলেন তো? পুঁজি বাজার বা এটাকে আমরা বলি শেয়ার বাজার, তাই না? পুঁজি বাজার বা কি বাজার? শেয়ার বাজার, অথবা এটাকে আমরা বলি মূলধন বাজার। কি বলি? পুঁজি বাজার, শেয়ার বাজার বা মূলধন বাজার। এখন আমাকে বলেন, বাংলাদেশে এই পুঁজি বাজার বা শেয়ার বাজারকে নিয়ন্ত্রণ করে কে? বিএসইসি, তাই না ভাইয়া? বিএসইসি, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন, মনে থাকবে। এই দুইটা জিনিসে অনেক ছেলেমেয়ের কনফিউশন পেকে যায় যে ভাইয়া পুঁজি বাজার মানে আমরা মনে করি কি? পুঁজি বাজার মানে মনে করি আমরা ব্যাংক, কিন্তু না, পুঁজি বাজার মানে কিন্তু মূলধন। পুঁজি বলতে কাকে বোঝায় জানেন? অর্থনীতির ভাষায় বা এই ব্যবসা বাণিজ্যের ভাষায় পুঁজি বলতে বোঝায় মূলধনকে। পুঁজি বলতে কাকে বোঝায়? পুঁজি মানে মূলধনকে বোঝায়, মনে থাকবে। পুঁজি বলতে কাকে বোঝায়? মূলধনকে বোঝায়। আর মুদ্রা মানে কাকে বোঝায়? টাকা পয়সাকে বোঝায়। ক্লিয়ার ভাইয়া? সবাই কি বুঝতে পেরেছেন? তাহলে এই দুইটা জিনিস আমরা একটু ভালো করে দেখব। ওকে, পরে যাই আমরা। এরপরে আমরা একটু পড়াশোনা করি, সেটা হচ্ছে লেনদেন নিয়ে, ঠিক আছে। লেনদেন নিয়ে আমরা এখন পড়াশোনা করব। সেটা হচ্ছে এই যে লেনদেনের মধ্যে থেকে আমাদের কিছু প্রশ্ন আসবে, সেটা হচ্ছে আমাদের লেনদেনের প্রকারভেদ। লেনদেনের প্রকারভেদ থেকে আমাদের কিছু প্রশ্ন আসবে। যেমন প্রথমে আমরা বলি অর্থ আদান প্রদানের ভিত্তিতে লেনদেনকে 3 ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে নগদ লেনদেন, একটা হচ্ছে নগদ লেনদেন, নাম্বার 2 হচ্ছে অনগদ লেনদেন, নগদ লেনদেন, অনগদ লেনদেন, আর একটা হচ্ছে ভাইয়া ধারে লেনদেন। কি লেনদেন? ধারে লেনদেন, বুঝতে পেরেছেন? ধারে বা বাকিতে লেনদেন। ক্লিয়ার? তাহলে এই 3টা ভাগে ভাগ করব আমরা লেনদেনকে, ঠিক আছে। এই জায়গা থেকে আপনার পরীক্ষায় প্রশ্ন আসবে। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া নগদ লেনদেন মানে তো আপনি বুঝতেই পারছেন যে নগদ টাকায় আদান প্রদান, তাই না? যেগুলো নগদ টাকায় আদান প্রদান হয়, যেমন নগদে পণ্য ক্রয় বিক্রয়, দেনাদারকে হতে পাওয়া গেল, পাওনাদারকে পরিশোধ করা হলো, ভাড়া প্রদান করা হলো, বেতন প্রদান করা হলো, অর্থাৎ জাবেদা করলে নগদ হিসাব আসলে সেটা নগদ লেনদেন। এখন আমরা বুঝতে পারি না যে অনগদ লেনদেন কোনটি ভাইয়া। অনগদ লেনদেন মানে যে লেনদেনগুলোর টাকা আপনি আজীবনে পরিশোধ করবেন না, অর্থাৎ কখনোই নগদ টাকার আদান প্রদান হবে না, সেটাই হচ্ছে অনগদ লেনদেন। যেমন আমরা যদি বলি মণিহারি ব্যবহার, ভাইয়া এই মণিহারি যদি আপনি ব্যবহার করেন তাহলে কি আপনার নগদ টাকা চলে যায়? বলেন তো, নগদ টাকা চলে যায় না? যায় না। আমরা যদি বলি অবচয়, আমরা কি বলি? অবচয় যদি বলি, আমরা অবলোপন যদি বলি, তাহলে এগুলোর ফলে কি কখনো আপনার নগদ টাকার আদান প্রদান হবে? হবে না। তাহলে এগুলোকে আমরা বলবো অনগদ লেনদেন। ওকে। আর ধারে লেনদেন জিনিসটা কি জানেন? ধারে লেনদেন মানে হচ্ছে এখন নগদ টাকায় আদান প্রদান হবে না, কিন্তু ভবিষ্যতে অবশ্যই নগদ টাকার আদান প্রদান হবে। বুঝতে পেরেছেন কি বলেছি? এখন নগদ টাকার আদান প্রদান হবে না, কিন্তু ভবিষ্যতে অবশ্যই নগদ টাকার আদান প্রদান হবে। যেমন ধারে পণ্য বিক্রয়, আপনার কাছে যদি আমি ধারে বিক্রি করি, তাহলে আপনি এখন আমাকে টাকা দিলেন না, কিন্তু ভবিষ্যতে কোনো না কোনো সময় কিন্তু আপনাকে ওই টাকাটা আমাকে পরিশোধ করতেই হবে। এটাকে আমরা কি বলবো? ধারে লেনদেন।
বুঝতে পেরেছেন? তাহলে আমরা কি ধারে লেনদেন আর অনগদ লেনদেনের পার্থক্যটা বুঝতে পেরেছি? এই দুইটা জায়গা থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে, বিশেষ করে মণিহারির ব্যবহার, অবচয়, কোন ধরনের লেনদেনের উদাহরণ, এই প্রশ্নগুলো আমাদের বেশি আসে। ঠিক আছে? হ্যাঁ, তারপরে একজন বলেছে পণ্য উত্তোলন। হ্যাঁ, পণ্য যদি আমরা উত্তোলন করি তাহলে দেখেন এখনো আমাদের নগদ টাকা আসছে না, ভবিষ্যতে নগদ টাকা কি দিতে হবে এর জন্য? হবে না। তার মানে এই লেনদেনটাকে আমরা কি বলবো? এই লেনদেনটাকে আমরা বলবো অনগদ লেনদেন। কি বলবো? অনগদ লেনদেন বলবো। ঠিক আছে ভাইয়া? তো এই হচ্ছে আমাদের বিষয়। ওকে, অনগদ লেনদেনটা আবার বোঝান। অনগদ লেনদেন মানে যে লেনদেনের ফলে কখনো নগদ টাকায় আদান প্রদান হবে না, এখনো হবে না, ভবিষ্যতেও হবে না। মণিহারি ব্যবহার করলে কি নগদ টাকা দিতে হয় আপনাকে? মণিহারি ব্যবহার মানে বুঝেন, কলম দিয়ে যদি আমি লিখি তাহলে সেটাকে বলা হয় মণিহারি ব্যবহার। খাতার পেজে যদি লিখেন সেটাকে বলা হয় মণিহারির ব্যবহার। তো এই লিখছেন যে আপনি, এর ফলে কি টাকার আদান প্রদান হচ্ছে? ভবিষ্যতে কি আপনাকে টাকা দিতে হবে লেখার জন্য? হবে না। অবচয়, অবচয়ের কনসেপ্ট বুঝেন। আজকে আপনি 10 টাকায় একটা জিনিস কিনলেন, 1 বছর পরে ওটা বেচতে গেলে আপনি 6 টাকা পাবেন, বাকি 4 টাকা কই গেল? বাকি 4 টাকায় অবচয়। তো এই যে বাকি 4 টাকা যে আপনার কমে গেল, এই কমার জন্য কি আপনাকে নগদে টাকা দিতে হয়েছে? ভবিষ্যতে কি নগদে কোনো টাকা দিতে হবে? হবে না। তাহলে এগুলোকে আমরা কি বলবো? অনগদ লেনদেন। বোঝা গেছে ভাইয়া? বুঝতে পেরেছেন? পণ্য উত্তোলন, আপনি ব্যবসা থেকে পণ্য উত্তোলন করে নিয়ে আসলেন, তো ব্যবসা থেকে পণ্য উত্তোলন করলে কি নগদ টাকা আসে? ভবিষ্যতে কি নগদ টাকা দিতে হবে? হবে না। ব্যবসা থেকে পণ্য উত্তোলন করলে আপনি জাবেদা কি দেন ভাইয়া? আপনি জাবেদা দেন উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট, তাই না? উত্তোলন ডেবিট, ক্রয় ক্রেডিট। দেখেন তো এই জাবেদাটা দেন না? তাহলে দেখেন তো এখানে নগদান হিসাব আছে? নাই। পণ্য যে আপনি উত্তোলন করে নিয়ে আসছেন, এর জন্য কি আপনাকে পরে কি আবার ব্যবসাকে টাকা দিতে হবে? দিতে হবে না। তার মানে এটি কি? এটি হচ্ছে অনগদ লেনদেন। ক্লিয়ার? হ্যাঁ, বিলে স্বীকৃতি প্রদান, ধারে লেনদেন। রাইট, বিলে স্বীকৃতি প্রদান, ধারে লেনদেন কেন? কারণ বিলে আপনি এখন স্বীকৃতি দিলেন, কিন্তু একটা নির্দিষ্ট সময় পরে ওই বিলের টাকা আপনাকে পরিশোধ করতে হবে। তাহলে এখন আমি পরিশোধ করব না, ভবিষ্যতে পরিশোধ করব, এমন কোনো লেনদেন যদি হয়ে থাকে সেটাকে আমরা বলবো ধারে বা বাকিতে লেনদেন। বোঝা গেছে? হ্যাঁ, বিনামূল্যে পণ্য বিতরণ একই কথা। তাহলে এগুলোকে আমরা অনগদ লেনদেন বলবো। যেমন একজন বললো বিনামূল্যে পণ্য বিতরণ। বিনামূল্যে পণ্য বিতরণ করলে কেন করি? বিজ্ঞাপনের জন্য করি। তার মানে বিজ্ঞাপন কি হবে? বিজ্ঞাপন ডেবিট হবে। পণ্য বিতরণ করছি সেজন্য ক্রয় কি হয়ে যাবে? ক্রয় হয়ে যাবে ক্রেডিট। দেখেন তো এখানে নগদান হিসাব এসেছে, জাবেদায় আসেনি। বিনামূল্যে যে আপনি পণ্য বিতরণ করলেন, এখন ভবিষ্যতে কি নগদে লেনদেন হবে? এই লেনদেনটার জন্য ভবিষ্যতে কি নগদে টাকা পাওয়া যাবে বা দিতে হবে? হবে না। তার মানে এটাকে কি বলবো? এটাকে আমি বলবো অনগদ লেনদেন। এটাকে কি বলবো? অনগদ লেনদেন। ক্লিয়ার ভাইয়া? বুঝতে পেরেছেন? ওকে, তাহলে এই অনগদ লেনদেন কোনটি এটা একটু দেখতে হবে আমাদের। আরেকটা জিনিস দেখতে হবে, এটা আপনারা পারেন, সেটা হচ্ছে স্পর্শনীয়, দৃশ্যমান এবং অদৃশ্যমান লেনদেন। দৃশ্যমান মানে যেটা চোখে দেখা যায়। যেমন আপনাকে আমি বেতন প্রদান করছি, আপনি বেতনটা গ্রহণ করলেন, চোখে দেখা গেল না, এটা দৃশ্যমান লেনদেন। কিন্তু যখন অবচয় হয়ে যাচ্ছে, অবচয় হলে কি চোখে দেখা যায় ভাইয়া? বলেন তো। আপনার সম্পদের যখন অবচয় হয়ে যাচ্ছে, আপনি কি চোখে দেখতে পান? পান না। সুনাম অর্জন, আপনার সুনাম অর্জন হইলো, এটা আপনি ফিল করতে পারছেন, আপনি কি চোখে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। আপনার সুনাম নষ্ট হচ্ছে, আপনি কি চোখে দেখতে পাচ্ছেন? পাচ্ছেন না। জিনিসগুলো কি ফিল করা যায়। পণ্য কিনলেন, আপনি চোখে দেখতে পাইলেন না, দেখতে পাইলেন, তার মানে ওটা দৃশ্যমান লেনদেন। বেতন প্রদান, ভাড়া প্রদান, আসবাবপত্র ক্রয়, এগুলো কি চোখে দেখা যায়, এগুলোকে কি বলবো? দৃশ্যমান লেনদেন, তাই না? তাহলে যেগুলো আমি চোখ দিয়ে দেখতে পাই সেগুলো হচ্ছে দৃশ্যমান, আর যেগুলো চোখ দিয়ে দেখা যায় না, যেটা জাস্ট অনুভব করা যায়, সেই জিনিসগুলো হচ্ছে অদৃশ্যমান। ক্লিয়ার ভাইয়া? আচ্ছা, এবার আসি আমরা, সেটা হচ্ছে আমরা এবার যেটা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে হিসাব সমীকরণ নিয়ে আমরা একটু পড়াশোনা করি। যে হিসাব সমীকরণ থেকে অনেক রকম প্রশ্ন আমাদের আসে, সেটা নিয়ে আমরা একটু দেখি। ঠিক আছে? এরপরে আমরা যাব জাবেদাই। ওকে, হিসাব সমীকরণ তো আমরা জানি এ সমান এল প্লাস ওই, তাই না ভাইয়া? এটা হচ্ছে হিসাব সমীকরণ, যেটা আমরা জানি সম্পদ সমান দায় প্লাস মালিকানা সত্ত্ব। এখন এটাকে যদি আমরা ভাঙি তাহলে কি পাওয়া যায় বলেন তো? এ সমান এল প্লাস ওই আছে না? ওইকে ভাঙলে আমরা 4টা উপাদান পাই, সি প্লাস আর মাইনাস ই মাইনাস ডি। তো এই জায়গাটা থেকে আপনাদের পরীক্ষায় প্রশ্ন আসে ভাইয়া, বুঝতে পেরেছেন? অদৃশ্য লেনদেন আর অনগদ কি একই? না, দুইটা দুই দৃষ্টিকোণ থেকে প্রকারভেদ। হ্যাঁ, কিছু কিছু জায়গায় মিল খাবে, কিছু জায়গায় খাবে না। এই যে দেখেন, এই জায়গাটা ভালো করে দেখেন, এই জায়গাটা ভালো করে দেখেন। এখানে আমরা মূলধন পেলাম, দেখেন তো, মূলধন পেয়েছি, তার আগে প্লাস আছে, আর কি পেয়েছি দেখেন তো? আয় পেয়েছি। হ্যাঁ, আয়ের আগেও কি আছে? প্লাস আছে। তার মানে আপনি একটা জিনিস মনে রাখবেন, মূলধন এবং আয়
কি থেকে পেলাম? মালিকানা সত্ত্ব থেকে পেলাম। সে কারণে মূলধন এবং আয় মালিকানা সত্ত্ব কি করে? ওইকে বৃদ্ধি করে। মনে থাকবে ভাইয়া, এই জায়গাটা থেকে, এই কনসেপ্ট থেকে আপনি অনেক প্রশ্ন পাবেন। ওকে, ই মানে কি? ই মানে হচ্ছে ব্যয়। ব্যয়ের আগে কি আছে ভাইয়া? ব্যয়ের আগে মাইনাস আছে। ডি মানে কি? ড্রয়িংস মানে হচ্ছে উত্তোলন। উত্তোলনের আগে কি আছে? উত্তোলনের আগে মাইনাস আছে। তার মানে মনে রাখবেন, এই ব্যয় এবং উত্তোলন ওইকে কি করে বলেন তো? ওইকে হ্রাস করে দেয়। ওইকে কি করে ভাইয়া? ওইকে হ্রাস করে। তো এই জায়গা থেকে দেখবেন রাজশাহী ইউনিভার্সিটি অনেক প্রশ্ন করেছে আপনাদের। কি প্রশ্ন করেছে? যে নিচের কোনটির কারণে মালিকানা সত্ত্ব হ্রাস পাবে, নিচের কোনটির কারণে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পাবে। তাহলে মনে রাখবেন, মূলধন এবং আয় যদি থাকে তাহলে তারা মালিকানা সত্ত্বকে কি করে? বৃদ্ধি করে। আর ব্যয় এবং উত্তোলন যদি থাকে তাহলে তারা ওই বা মালিকানা সত্ত্বকে কি করে? হ্রাস করে। মনে থাকবে না ভাইয়া? এই দুইটার আগে প্লাস আছে তার মানে বৃদ্ধি করে, এই দুইটার আগে মাইনাস আছে তার মানে হ্রাস করে। এবং সবচেয়ে দুঃখজনক বিষয়, এই প্রশ্নগুলো ছেলেমেয়ে ভুল করে আসে। এই প্রশ্নগুলো ছেলেমেয়ে ভুল করে আসে। গত বছর একটা প্রশ্ন এসেছিল যে মালিকানা সত্ত্বের উপরে ব্যয়ের প্রভাব কি? ঢাকা ইউনিভার্সিটি রিটেনের প্রশ্ন। তারা বলতে পারেনি এটা, এই প্রশ্নটা বুঝতেই পারেনি। কি বলেছে? এই যে মালিকানা সত্ত্ব, এই মালিকানা সত্ত্বের উপরে ব্যয়ের প্রভাব কি, এটা পারেনি। ব্যয়ের প্রভাব কি মালিকানা সত্ত্বের উপরে? ব্যয় কি করে? মালিকানা সত্ত্বকে হ্রাস করে। এই কথাটাই লিখে আসতে পারেনি। তাহলে হবে বলেন তো? তাহলে তো হইল না। হ্যাঁ, তাহলে এই গেল। এখান থেকে আরেকটা প্রশ্ন দেখেন, এবারও হয়তো কোনো ইউনিভার্সিটিতে করেছিল, আমরা পারিনি। সেটা হচ্ছে সাইড চেঞ্জ। এই জিনিসটা আমরা পারিনি। দেখেন তো, নিচের কোনটি সত্য বা নিচের কোনটি ভুল আসে না? আসে। তো এখানে কি আমরা বলতে পারি এ মাইনাস এল সমান ওই? এটা কি সত্য বলেন তো? এই সমীকরণটা কি সঠিক আছে? আমাকে একটু বলেন তো ভাইয়া, এই সমীকরণটা কি সঠিক আছে? এ আছে প্লাস এল কে এপাশে নিয়ে আসলে মাইনাস এল সমান ওই, রাইট আছে এটা। ভাইয়া আমরা কি এভাবে বলতে পারি এ মাইনাস ওই সমান এল? এটা কি সঠিক আছে? ওই কি আছে? প্লাস আছে, তো এ পাশে নিয়ে আসলে কি হইলো? মাইনাস হইলো, সমান এল প্লাস, এটাও সঠিক আছে। ভাই এখন আপনাকে যদি আমি বলি এ সমান ওই, তাহলে এটা কি সঠিক আছে বলেন তো আমাকে? এ সমান ওই, এটা কি সঠিক আছে? আমাকে একটু বলেন তো। এ সমান ওই, এই যে এই অপশনটা পরীক্ষায় থাকে, এটা কি সঠিক আছে ভাইয়া? ভাইয়া এটিও সঠিক আছে। কেন? কারণ এ সমান সমান ওই হইতেই পারে, এল নাই। এল নাইতে কি হয়েছে? দায় যে আমার কোম্পানিতে থাকতে হবে এমন কোনো কথা আছে? নাই। ধরেন সমপরিমাণ সম্পদ, 10,000 টাকার সম্পদ সমান 10,000 টাকা মালিকানা সত্ত্ব। তাহলে দেখেন তো দুই পাশে মিলেছে না? 10,000 টাকার সম্পদ আর 10,000 টাকার যদি মালিকানা সত্ত্ব থাকে তাহলে দুই পাশে মিলেছে না? তার মানে এটিও সঠিক, সমস্যা তো নাই। ওই এর আগে প্লাস আছে, এর আগে প্লাস আছে, তো ওটাই তো দেখাচ্ছে, কোনো প্রবলেম নাই। তার মানে এটাও সঠিক। ভাই এইভাবে যদি বলে এ সমান এল, এটা কি সঠিক আছে? এটাও সঠিক হইতে পারে না? এটা সঠিক হইতে পারে না। যদি আমরা বলি ব্যাংক থেকে ঋণ নেওয়া হইলো, এই যে দেখেন, যদি আমরা বলি ব্যাংক হতে ঋণ গ্রহণ, ব্যাংক হতে কি করেছি? ঋণ গ্রহণ করেছি। তাহলে ব্যাংক থেকে ঋণ গ্রহণ করলে ঋণ নেওয়া মানে কি? আমার নগদ টাকা বাড়বে, তার মানে এই যে সম্পদ বেড়ে গেল, সম্পদ বেড়ে গেল, আবার সমান ঋণ নিলে কি হইলো? দায় বেড়ে গেল। তাহলে দেখেন তো এই সমান এল, এটাও সঠিক আছে না? এটাও সঠিক আছে ভাইয়া, আছে তো নাকি? এটাও সঠিক আছে। তো এই প্রশ্নগুলো ছেলে মেয়ে পারে না যে ভাইয়া আপনি তো পড়াইছেন এই সমান এল প্লাস ওই, কিন্তু পরীক্ষায় এটা দিয়েছে, প্রবলেম তো নাই ভাই। ভুল কোনটা হবে? ভুল যদি হয় এরকম এল প্লাস ওই, এটা ভুল। দেখেন তো এটা ভুল না, আমি পড়েছি এ সমান এল প্লাস ওই, এটা আমি পরীক্ষায় পড়ে গেছি। তাহলে এল যদি সমানের এই পাশে নিয়ে আসি তাহলে কি প্লাস থাকবে? এটা তো প্লাস আছে, প্লাসকে এই পাশে নিয়ে আসলে মাইনাস হবে, এটা ভুল। আবার কোনটা ভুল ভাইয়া? আবার যদি এরকম হয় এ সমান এল মাইনাস ওই, এটা তো এমনি ভুল, আমরা বুঝতে পারছি। আবার এমন যদি হয় এ মাইনাস ওই সমান এল, ভাইয়া এটা কি সঠিক আছে? এটা সঠিক আছে, এটা সঠিক আছে। আবার যদি বলে এ প্লাস ওই সমান এল, তাহলে এটা কি সঠিক আছে? এটা তো সঠিক না, এটা ভুল। বুঝতে পেরেছেন? তো এইভাবে আমাকে জিনিসগুলো একটু দেখতে হবে, ঠিক আছে? জাস্ট খালি আমি দেখবো নর্মাল 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 যার ম্যাথের কনসেপ্ট মাথায় আছে তারা এগুলো ইজিলি পারবে। এগুলো থেকেও পরীক্ষায় প্রশ্ন আসে। কোন ইউনিভার্সিটি আসছিল এই বছর প্রশ্ন? গুচ্ছ। এখান থেকে কে প্রশ্ন করেছিল? গুচ্ছ না? গুচ্ছ সম্ভবত প্রশ্ন করেছিল এখান থেকে। তাহলে এই জিনিসগুলো একটু আমাকে দেখতে হবে, ঠিক আছে? হ্যাঁ, এ প্লাস এল সমান সি, এটা ভুল। তাহলে এগুলো একটু আমাকে নর্মালি চিন্তা করলে হয়ে যায়, পরীক্ষার হলে মাথা খারাপ করার কিছু নাই আমার এখান থেকে। এখন একটা জিনিস দেখি আমরা, হ্যাঁ, যে জাবেদা, এই জাবেদা টাবেদা আছে মানে এখান থেকে 100% প্রশ্ন আপনি পাবেন। হ্যাঁ, জাবেদা থেকে আমরা একটু পড়াশোনা করব, আমরা একটু জাবেদা থেকে পড়াশোনা করি। হ্যাঁ, যে জাবেদা, এই যে জাবেদা, এই জাবেদার অনেকগুলো নাম আছে, বুঝতে পেরেছেন? জাবেদাকে বলা হয় হিসাবের কি বই বলেন তো?
প্রাথমিক বই বলা হয়, তাই না? জাবেদাকে কি বলা হয়? হিসাবের প্রাথমিক বই বলা হয়, তাই না? তারপরে জাবেদাকে কি বলা হয়? জাবেদাকরণের কাজকে বলা হয় লিপিবদ্ধকরণ। কি বলা হয়? জাবেদাকে বলা হয় লিপিবদ্ধকরণ প্রক্রিয়া। তারপরে জাবেদাকে কি বলা হয়? হিসাবের দৈনিক বই বলা হয়, তাই না? হিসাবের কি বই বলা হয়? হিসাবের দৈনিক বই বলা হয়। ওকে, আবার একে কি বলা হয়? লেনদেনের সময়ানুক্রমিক রেকর্ড। সময় অনুক্রমিক রেকর্ড। সময়ানুক্রমিক রেকর্ড মানে বুঝতে পেরেছেন এই জিনিসটা কি? সময়ানুক্রমিক। ক্রমিক মানে কি জানেন? ক্রমিক মানে হচ্ছে এক, একের পরে কি দুই, দুইয়ের পরে কি তিন। তো লেনদেনগুলো 1 তারিখে যেটা হবে সেটা আগে লিখতে হবে, এরপরে 2 তারিখে যেটা হবে তারপরে লিখতে হবে, 3 তারিখে যেটা তারপরে লিখতে হবে। দেখেন ক্রমেই যাচ্ছে, এটাকে বলা হয় একটার পর একটা। তাহলে লেনদেনের সময়ানুক্রমিক রেকর্ডকে কি বলা হয়? উত্তর জাবেদা বলা হয়। কিন্তু আপনি যদি 1 তারিখের লেনদেন লিখলেন প্রথমে, এরপরে 5 তারিখের লিখছেন, এরপরে 2 তারিখের লিখছেন, তাহলে কিন্তু ভাইয়া হবে না, এইভাবে কিন্তু জাবেদা হবে না। জাবেদা হতে হলে কি করতে হবে? ক্রমে যাইতে হবে, একটার পরে একটা যাইতে হবে। ঠিক আছে, তাহলে জাবেদা থেকে এই প্রশ্নগুলো এসে থাকে। হিসাবের প্রাথমিক বই কোনটি? লিপিবদ্ধকরণ বই কোনটি? হিসাবের দৈনিক বই কোনটি? লেনদেনের সময়ানুক্রমিক রেকর্ড কোনটি? উত্তর কি হবে? উত্তর হবে জাবেদা। ওকে, উত্তর কি হবে? উত্তর হবে জাবেদা। আচ্ছা, হ্যাঁ হইতে পারে, এ সমান এল হইতে পারে, কোনো সমস্যা নাই। এবার আসেন, পরীক্ষায় প্রশ্ন আসবে কই থেকে সেটা আমরা দেখি। পরীক্ষায় প্রশ্ন আসবে জাবেদার প্রকারভেদ। কই থেকে প্রশ্ন আসবে ভাইয়া? জাবেদার প্রকারভেদ। এই বছর আসছে, আমরা দেখেছি প্রশ্ন এখান থেকে। এই বছর এখান থেকে প্রশ্ন আমরা আসতে দেখেছি। কোথায় প্রশ্ন আসলো? এখান থেকে সম্ভবত রাবিতে প্রশ্ন আসলো, তাই না? রাবিতে এখান থেকে প্রশ্ন দিবেই, এবং এই প্রশ্নটা আমি হুবহু পড়াইছিলাম, সেই প্রশ্ন দিয়েছে। দেখি, দেখেন জাবেদাকে সাধারণত দুটি ভাগে ভাগ করা যায়। ঠিক আছে, একটা হচ্ছে ভাইয়া প্রথমে বিশেষ জাবেদা। কি জাবেদা? বিশেষ জাবেদা। প্রথমটা হচ্ছে বিশেষ জাবেদা। ওকে, আর নাম্বার 2 হচ্ছে সাধারণ জাবেদা। কি জাবেদা? সাধারণ জাবেদা, বা সাধারণ জাবেদার আরেকটা নাম হচ্ছে প্রকৃত জাবেদা। ভাইয়া এই জায়গা থেকে আপনি 100% প্রশ্ন আসবে, এটা আমি বলে দিলাম। পরীক্ষার দিন আপনি মিলাই নেবেন। ঠিক আছে, কত পার্সেন্ট? 100% প্রশ্ন পাবেন এখান থেকে। আমি আজকে বলে দিলাম, এটা পরীক্ষার দিন মিলাই নেবেন। ঠিক আছে, হিসাবের পাকা বই কোনটি? হিসাবের পাকা বই, এটা এসএসসি পড়া স্টুডেন্টও তো জানে পাকা বই কোনটি। তাহলে আমরা কি বললাম? জাবেদার প্রকারভেদ, বিশেষ জাবেদার, সাধারণ জাবেদা বা প্রকৃত জাবেদা। ঠিক আছে, এখান থেকে আমি 100% দিয়ে দিলাম আজকে। এটা আপনি যেদিন পরীক্ষা দিবেন আজ থেকে 7-8 মাস পরে, তখন আপনি এটা মিলাই নেবেন। ঠিক আছে, তো এই জায়গা থেকে আমাদের পরীক্ষায় কি প্রশ্ন আসে আমরা একটু দেখি। হ্যাঁ দেখেন, আমাদের আসবে বিশেষ জাবেদার প্রকারভেদ আসবে। কি আসবে? বিশেষ জাবেদার প্রকারভেদ। হ্যাঁ, তো বিশেষ জাবেদার আমরা 6টা প্রকার শিখবো। অনেক বই অনেক প্রকার থাকতে পারে, আমরা কয়টা প্রকার শিখবো? জাস্ট 6টা প্রকার শিখবো। ঠিক আছে, আমরা কয়টা প্রকার শিখবো? 6টা প্রকার শিখবো। নাম্বার 1 ক্রয় জাবেদা। নাম্বার 1 কি? ক্রয় জাবেদা। এখন প্রশ্ন হচ্ছে ক্রয় জাবেদায় কি লেখা হয়? ক্রয় জাবেদায় ধারে পণ্য ক্রয় লেখা হয়। কি লেখা হয়? ধারে পণ্য ক্রয়। ভাইয়া ধারে কি বলেছি? ধারে, ধারে ক্রয় হতে হবে, কিন্তু ধারে কি ক্রয়? ধারে পণ্য ক্রয় হইতে হবে। ধারে সম্পদ ক্রয় করলে হবে? হবে না। কি ক্রয় করতে হবে? পণ্য ক্রয় করতে হবে। এরপরে আসি বিক্রয় জাবেদা। ভাইয়া বিক্রয় জাবেদায় আমরা কি লিখবো? বিক্রয় জাবেদায় আমরা লিখবো ধারে পণ্য বিক্রয়। কি বিক্রয়? ধারে পণ্য বিক্রয় লিখতে হবে। ঠিক আছে, আচ্ছা এবার আসেন, এই যে ক্রয় বিক্রয় এবং বিক্রয় জাবেদা, আমরা ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা যে আমরা তৈরি করব, অ্যাকাউন্টিং কিন্তু কোনো প্রমাণ ছাড়া কিছু করে না। তাহলে এই জাবেদাগুলো যে করব, এর একটা প্রমাণ দলিল দরকার। সে দলিলটার নাম কি জানেন? সে দলিলটার নাম হচ্ছে চালান। দলিলটার নাম কি ভাইয়া? সে দলিলের নাম হচ্ছে চালান। তাহলে এখান থেকে দুইটা জিনিস মনে রাখবেন, ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা কোন দলিলের উপরে ভিত্তি করে তৈরি করা হয়? চালানের উপরে ভিত্তি করে তৈরি করা হয়। ঠিক আছে, চালানে কোন প্রকার লেনদেন লিপিবদ্ধ করা হয়? চালানে ধারে লেনদেন লিপিবদ্ধ করা হয়। ঠিক আছে, তাহলে চালানে কোন লেনদেন লিপিবদ্ধ করব? ধারে পণ্য ক্রয় বিক্রয় জনিত লেনদেন। মনে থাকবে ভাইয়া? মনে থাকবে? এটা এটা কি মনে থাকবে সবার? এটা কি মনে থাকবে?
যদি বলা হয় কোন দলিলের উপরে ভিত্তি করে ক্রয় জাবেদা এবং বিক্রয় জাবেদা প্রস্তুত করা হয়, উত্তর হবে চালানের উপরে ভিত্তি করে। যদি প্রশ্ন করে চালানে কোন ধরনের লেনদেন লিপিবদ্ধ করা হয়, উত্তর হবে ধারে পণ্য ক্রয় বিক্রয় লেনদেন লিপিবদ্ধ করা হয়। ক্লিয়ার? ওকে। নাম্বার 3 হচ্ছে ক্রয় ফেরত জাবেদা। তাহলে ক্রয় ফেরত জাবেদায় কোন লেনদেন লিখবো? ধারে কৃত, যে পণ্যটা আমি ধারে কিনেছিলাম সেটা যদি আমি ফেরত দিই সেটা, ঠিক আছে? তাহলে ধারে কৃত পণ্য ফেরত দিলে ক্রয় ফেরত জাবেদা লেখা হয়। তাহলে বিক্রয় ফেরতে কোনটা লিখবো আপনারা বুঝতেই পারছেন। বিক্রয় ফেরত জাবেদায় আমি কোনটা লিখবো? বিক্রয় ফেরত জাবেদায় আমরা লিখবো ধারে বিক্রিত পণ্য ফেরত, বিক্রিত পণ্য ফেরত লিখবো, তাই না ভাইয়া? যে পণ্যটা আপনি ধারে কি করেছিলেন, আপনি যেটা ধারে আপনি কিনেছিলেন সেটাকে যদি আপনি ফেরত দেন তাহলে ধারে কৃত পণ্য ফেরত আমি লিখবো ক্রয় ফেরতে। যেটা আমি ধারে বিক্রি করেছিলেন সেটা যদি ফেরত আসে তাহলে লিখবো আমরা বিক্রয় জাবেদায়। এখন দেখেন, ফেরত মানে নোট, কি বলেছি? ফেরত মানে নোট। ওকে, এখন দেখেন ক্রয় কি হয় বলেন তো? ক্রয় ডেবিট হয় না। তাহলে এই যে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয় ডেবিট নোটের সাহায্যে। কোন নোট? ডেবিট নোট। এই প্রশ্নটাও 1000 বার আসছে যে ক্রয় ফেরত জাবেদা প্রস্তুত করা হয় কোন নোটের সাহায্যে। তাহলে উত্তর কি হবে? উত্তর হবে আমাদের কি হবে? উত্তর হবে আমাদের ডেবিট নোটের সাহায্যে। বিক্রয় ফেরত, বিক্রয় ফেরত জাবেদা, বিক্রয় ফেরত জাবেদা কোন দলিলের সাহায্যে লেখা হয়? কি বলেছি? ফেরত। ফেরত মানে মনে রাখবেন নোট। ফেরত মানে কি? নোট। এবার আসেন কোন ফেরত? বিক্রয় ফেরত। ভাইয়া বিক্রয় কি হয়? ক্রেডিট হয় না? বিক্রয় কি আয় না, মানে ক্রেডিট হয় না? তাহলে বিক্রয় মানে কি? বিক্রয় মানে হচ্ছে ক্রেডিট। আর ফেরত মানে কি? ফেরত মানে হচ্ছে নোট। তাহলে এগুলো নিয়ে ঝামেলা হবে, এগুলো নিয়ে কোনো ঝামেলা যাতে না হয়। ওকে, এই দুইটা জায়গা থেকে 1000 বার প্রশ্ন আসছে, ঠিক আছে? তাহলে আমরা কি বুঝতে পেরেছি? এই চারটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? এই চারটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই চারটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এই চারটা লেনদেন। এবং এই চারটা লেনদেন কিসের সাহায্যে প্রস্তুত করা হয়, কোন দলিলের সাহায্যে, এগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আপনাদের রাবিতে 1000 বার আসছে, ঠিক আছে? রাবিতে জাহাঙ্গীরনগরে 1000 বার আসছে এই প্রশ্নগুলো, ঠিক আছে? এবার আসেন, আমি বলেছি 6টা পড়তে হবে, এরপরে 5 নগদ প্রাপ্তি জাবেদা। নগদ প্রাপ্তি জাবেদা মানে কি? প্রাপ্তি, সকল প্রকার নগদ পাওয়া গেলে। কি বলেছি? সকল প্রকার নগদ প্রাপ্তি, ঠিক আছে? কি বলেছি? সকল প্রকার নগদ প্রাপ্তি দেনাদারের কাছ থেকে পাওয়া গেল, ভাড়া পাওয়া গেল, ঠিক আছে? পণ্য বিক্রয়, পণ্য বিক্রি কি ধারে না, নগদে, নগদে পণ্য বিক্রয় করছি, নগদে পণ্য বিক্রয়। ভাইয়া নগদে পণ্য বিক্রয় করলে কি টাকা আসে না? তাহলে নগদে পণ্য বিক্রয় করলে নগদ টাকা আসে, তাহলে সেটা কি লিখবো? নগদ প্রাপ্তি জাবেদায় লিখবো। আর আরেকটা কি ভাইয়া? নগদ প্রদান জাবেদা। কি বলেছি? নগদ প্রদান জাবেদা। ওকে, তাহলে নগদ প্রদান জাবেদায় কি? সকল প্রকার নগদ প্রদান। কি বলেছি? সকল প্রকার নগদ প্রদান। ওকে, সকল প্রকার নগদ প্রদান, ঠিক আছে? 3-4 নাম্বারটা আরেকবার ভাই লেখা আছে দেখেন, 14 বার করে বলছি, লিখে দিয়েছি, আবার 3-4 বার আরেকবার বলবো। কয়বার বলেছি ভাই বলেন তো? 3-4টা কয়বার লিখেছি? লেখা আছে না? তাহলে আবার কি সমস্যা? মুখে 3-4 বার করে বলেছি, প্রতিটা জিনিস 3-4 বার করে বলছি, লেখা আছে এই যে ধারে কৃত পণ্য, ধারে কৃত পণ্য ফেরত। তাহলে আবার কি বলতে বলছেন আমাকে একটু বলেন তো ক্লিয়ার করে ভাই। 3-4 নাম্বারটা আরেকবার কি বলবো ভাই আমাকে সেটা বলেন। 3-4-এ আমি কি বলবো? 3-4-এ বাংলা কথা, যখন ধারে ক্রয় ফেরত, ধারে কৃত পণ্য ফেরত, বিক্রয় ফেরত, ধারে বিক্রিত পণ্য ফেরত পাওয়া গেলে ক্রয় ফেরত জাবেদায় লিখবো, বিক্রয় ফেরত হলে বিক্রয় ফেরত জাবেদায় লিখবো। যে দলিলের সাহায্যে লিখবো তার নাম ডেবিট নোট, এটা যে দলিলের সাহায্যে লিখবো তার নাম ক্রেডিট নোট। প্রতিটা জিনিস আমি 3 বার করে বলি, কোনটা 4 বার, খেয়াল করবেন লেখা আছে। তারপরে আবার কি বলা লাগবে আমাকে বলেন। নগদ প্রাপ্তি জাবেদা, সকল প্রকার নগদ প্রাপ্তি। নগদ প্রদান জাবেদা, সকল প্রকার নগদ প্রদান। প্রাপ্তি, প্রাপ্তি হইলে ভাউচার, ভাউচার, হ্যাঁ, নগদ টাকা আদান প্রদান হইলে ভাউচারের সাহায্যে লেখা হয়। পাইলে ক্রেডিট ভাউচার, পাইলে কি ভাউচার?
পাইলে ক্রেডিট ভাউচার, আর দিলে কি ভাউচার? দিলে হচ্ছে ডেবিট ভাউচার, মনে থাকবে, দিলে ডেবিট ভাউচার। কিসের সাহায্যে লিখবো এটা? নগদ প্রাপ্তি জাবেদা লিখবো ক্রেডিট ভাউচারের সাহায্যে, নগদ প্রদান জাবেদা লিখবো ডেবিট ভাউচারের সাহায্যে। মনে থাকবে? মনে থাকবে এটা? এটা কি সবার মনে থাকবে? এটা সকলের মনে থাকবে কিনা একটু বলেন তো আমাকে ভাইয়া, সবার কি মনে থাকবে এটা? আচ্ছা, এটা যদি মনে থাকে তাহলে একটু আমাকে একটু ওয়েট করবেন, আমার একটা জরুরি একটু কল আসছে, হ্যাঁ আমি একটু কথা বলে আসছি, হ্যাঁ একটু ওয়েট করবেন, জাস্ট 5 মিনিট, আমি একটু 5 মিনিট সময় নেব। এরপরে আমরা পড়বো প্রকৃত জাবেদা, যেখান থেকে প্রশ্ন আসবে, হ্যাঁ প্রকৃত জাবেদা। এরপরে পড়বো আমি, একটু 5 মিনিট আমি ব্রেক দিলাম, হ্যাঁ একটু ডাকছে আমাকে, একটু 5 মিনিট আমি ব্রেক দিলাম, ঠিক আছে? 5 মিনিট ব্রেকের পরে আসছি আমি, একটু সময় থাকেন। 5 মিনিট ব্রেক দিলাম, আসছি, একটু ওয়েট করেন সবাই।